কয়েকদিনের ব্যবধানে শহরে খুন হয় নামকরা ৩ জন ডাক্তার। প্রতিটা খুনের পর খুনি লাশের পাশে পরবর্তী টার্গেটের ক্লু রেখে যায়। পুলিশের টিমের কাছে কেসটা সহজ মনে হলেও ধীরে ধীরে পুলিশের টিম জড়িয়ে যায় রহস্যের বেড়াজালে। আর এই খুনিকে ধরা এতটাও সহজ না, কারণ সে সব সময় পুলিশ থেকে এক ধাপ এগিয়ে থাকে। এমনই এক ক্রিমিনাল মাস্টারমাইন্ডের সাসপেন্স, মার্ডার মিস্ট্রি আর সাইকোলজিক্যাল থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মারিচি। বেশ কয়েকটা টুরিস্ট গ্রুপ পাহাড়ের চূড়ায় ঘুরতে এসেছে। তাদের মাঝ থেকে একটা মেয়ে বাইনোকুলার দিয়ে পাহাড়ের চারপাশটা ভালো করে দেখছিল। একটু দূরেই পিঠে বাঘের ছাপের টি শার্ট পরে একটা ছেলে মৌমাছির চাকের পাশে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দেখা যায় একজন ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে মেয়েটার পিছু করছে। জঙ্গলের মাঝে গিয়ে মেয়েটা মাটিতে পড়ে থাকে। কিছু ফল কুড়িয়ে নিজের পকেটে রাখে। মেয়েটা বুঝতেই পারে না তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে। কিছুক্ষণ পর জঙ্গলের মাঝে বৃষ্টি নামলে মেয়েটা একটা গাছের গোড়ায় গিয়ে আশ্রয় নেয়। কিছু একটা শব্দ শুনে পাশে তাকিয়ে দেখে একটা মানুষের পায়ের ছাপ পড়ে আছে। মেয়েটা গাছের উপরে তাকাতেই মুখোশ পরা একটা লোক তার মাথায় আঘাত করে। কিছুক্ষণ পর দেখা যায় মেয়েটা পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে কালো হুডি আর মুখে মাস্ক পরা এক লোক দাঁড়িয়ে আছে। লোকটা অ্যাসিড ঢেলে মেয়েটার মুখটা পুড়িয়ে দেয়। লোকটা চলে যাওয়ার পর দেখা যায় মেয়েটার পাশে একটা ঝিনুক আর একটা ফুল রেখে গেছে। সিন শিফট হয় রাতে একটা ক্রাইম স্পটে। পুলিশ চারিদিক থেকে একটা মেয়ের লাশ ঘিরে রেখেছে। পুলিশের গাড়িতে করে একটা লোক দৌড়ে মেয়েটার কাছে আসে। লোকটা তার স্ত্রীর লাশ নিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। এমনই এক দুঃস্বপ্ন দেখে ইন্সপেক্টর ভৈরবের ঘুম ভাঙে। অফিসের জন্য রেডি হলে তখনই ডিসিপি তাকে কল দিয়ে বলে রামনগরের জঙ্গলে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। কয়েকদিন আগেই মাশরুম ফেস্টিভ্যালে যে লাশ পাওয়া গিয়েছিল খুনের ধরনটা অনেকটা তেমনই। তাই আমার মনে হচ্ছে এই দুইটা খুনই কোনো এক সাইকো করেছে। তুমি এখনই গিয়ে কেসের ইনভেস্টিগেশন অফিসারের কাছ থেকে সব বিস্তারিত নিয়ে ক্রাইম স্পটে যাবে। যাদের খুন হয়েছে তারা দুজনে খুব নামকরা ডাক্তার, তাই যত দ্রুত সম্ভব এর সমাধানের চেষ্টা করো। ভৈরব ক্রাইম স্পটে গেলে ইনভেস্টিগেশন অফিসার বলে ডগ স্কোয়াড দিয়ে আমরা পাহাড়ের আশপাশটা তল্লাশি করেছি। যার খুন হয়েছে তার পরিচয় পাওয়া গিয়েছে। মেয়েটার নাম পায়েল, বেঙ্গালুরুর নিবাস হাসপাতালের ডাক্তার। গতকাল পাহাড়ে ঘুরতে এসেছিল। রাতে বাসায় না ফিরলে তার মা থানায় কমপ্লেন করে। আমাদের একটা টিম জঙ্গলের মাঝে খোঁজাখুঁজি করলে পায়েলের লাশ পাওয়া যায়। পায়েলের পাশে রেখে যাওয়া ফুলটা ভৈরব হাতে নিলেই পাশ থেকে একটা ফরেস্ট গার্ড বলে এই ধরনের ফুল তো এই জঙ্গলে পাওয়া যায় না। ইনভেস্টিগেশন অফিসার বলে এই ফুলটা শিবের পূজা করার সময় ব্যবহার করা হয়। ভৈরব বলে পাশের ফোন টাওয়ারের লোকেশন ট্রেস করে বের করো গতকাল কারা কারা এখানে পাহাড়ে ট্রাকিং করেছিল। পায়েলের লাশটা পোস্টমর্টমের জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়। ফরেন্সিক এক্সপার্ট এসে জঙ্গলের মাছ থেকে কিছু ফুটপ্রিন্ট সংগ্রহ করে। সিন শিফট হয় বেঙ্গালুরুতে একটা কাপলের বাসায়। ছেলেটার নাম আরিয়ান আর মেয়েটার নাম ইয়াকিরা। আরিয়ান পেশায় একজন শেয়ার ব্যবসায়ী অর্থাৎ স্টক ব্রোকার, আর ইয়াকিরা বেঙ্গালুরুর নাম করা এক হাসপাতালের ডাক্তার। বেশ কয়েকদিন ছুটি থাকায় দুজনের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরের একটা রিসোর্টে ঘুরতে যাবে। অপরদিকে ফরেন্সিক এক্সপার্ট ভৈরবকে বলে মেয়েটাকে দুদিন আগেই মারা হয়েছে। মাথার পেছনে ভারী কিছুতে মারার ফলে রক্তক্ষরণ হয়ে মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর তার ঠোঁটে অ্যাসিড ঢালা হয়, যার কারণে ঠোঁট ঝলসে গেছে। টেস্ট করে জানতে পেরেছি এটা সালফিউরিক অ্যাসিড। কয়েকদিন আগে যে খুনটা হয়েছিল সেটার খুনের ধরনও একই রকম। সেখানেও খুনের পর এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে আমি এটুকুই জানতে পেরেছি। পোস্টমর্টমের পরে আরো বিস্তারিত বলতে পারবো। অপরদিকে আরিয়ান আর ইয়াকিরা বেঙ্গালুরের একটা রিসোর্টে ওঠে। আরিয়ানের মন খারাপ দেখেই ইয়াকিরা জিজ্ঞেস করে কি হয়েছে। আরিয়ান বলে তেমন কিছু না, তুমি ফ্রেশ হও, আমি একটু সমুদ্রের পাড় থেকে হেঁটে আসি। ইয়াকিরা ফ্রেশ হতে গেলে আরিয়ান সমুদ্রের পাড়ে হাঁটতে যায়। থানায় ভৈরব কেস নিয়ে তার জুনিয়রদের সাথে আলোচনা করছিল। কয়েকদিন আগেই একই খুনি প্রথম খুন করে বিষাক্ত মাশরুম দিয়ে, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে দ্বিতীয় খুন করে। তার খুনের ধরন দেখে মনে হচ্ছে সে একটা সাইকো। জুনিয়র অফিসার বলে তবে লাশের পাশে ফুল, ঝিনুক আর অ্যাসিড ছিটিয়ে সে কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারলে তাকে ধরা সহজ হবে। ইয়াকিরা রিসোর্টের বারান্দায় এসে দেখে তার সিনিয়র ডাক্তার রামান সমুদ্রের পাড়ে বসে আছে। কিছুক্ষণ পর সেখানে আরিয়ান এসে ডক্টর রামানের সাথে কিছু কথা বলে। ইয়াকিরা ভাবে ডক্টর রামানের সাথে আরিয়ান আবার কি কথা বলছে। অপরদিকে থানায় ভৈরবের জুনিয়র অফিসার মায়েত্রী জঙ্গলের মাঝের ছবিগুলো দেখে বলে পায়ের ছাপগুলো আলাদা মনে হচ্ছে। ভৈরব বলে না, আলাদা না, এটা একজন মানুষেরই পায়ের ছাপ। মানুষের দুই পা সাধারণত একই সমান হয়। যদি কোনো এক পায়ের সমস্যা হয় তাহলে অপর পায়ে ভর কম পড়ে, তাই যেই পা ছোট সেই পায়ের জন্য জুতাটা একটু ছোট করে বানানো হয়। আর যে লোকটার এমন সমস্যা হয় সে সব সময় তার ছোট পায়ে একটু বেশি চাপ দিয়ে চলাচল করে, সেই কারণে পায়ের ছাপগুলো আলাদা হয়ে যায়। মায়েত্রী বলে খুনের ধরনগুলো দেখে মনে হচ্ছে এই সাইকো কোনো একটা প্যাটার্ন ফলো করছে, হয়তো সে তার পরবর্তী টার্গেটকে খুঁজছে। অপরদিকে কালো হুডি পরা একজন সমুদ্রের পাড়ে এসে ডক্টর রামানের হাত বেঁধে ফেলে। হাত পা বেঁধে একটা জার থেকে কিছু মৌমাছি ডক্টর রামানের মুখে ঢুকিয়ে সাদা একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণ পর ডাক্তার রামান মারা যায়। ডাক্তার
ডাক্তার রামান মারা গেলে খুনি লাশের পাশে সেই ফুল আর 2টা গ্লোভস রেখে চলে যায়। হোটেলের এক স্টাফ থানায় কল করে বলে সমুদ্রের পাড়ে আমাদের এক গেস্টের লাশ পড়ে আছে। ইন্সপেক্টর বলে পুলিশের টিম না আসা পর্যন্ত রিসোর্ট থেকে কাউকে বাইরে যেতে দিবে না। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর সেখানে পৌঁছে দেখে সমুদ্রের পাড়ে হাত মুখ বাঁধা অবস্থায় একজনের লাশ পড়ে আছে। টিমের সবাই চারপাশে খুঁজলেও তেমন কিছু পায় না। অপরদিকে থানায় ভৈরব টিমের সবার সাথে এই কেসটা নিয়ে আলোচনা করছিল। ভৈরব বলে পায়েলকে খুব সাধারণভাবে মারা হয়েছে, তবে মারার পর পায়েলের মুখে সালফিউরিক অ্যাসিড কেন ঢালা হলো সেটা বুঝতে পারছি না। জুনিয়র ইন্সপেক্টর বলে শুনেছি সালফিউরিক অ্যাসিড সহজে পাওয়া যায় না, হয়তো এই খুনি হাসপাতালের সাথে কোনো সংযোগ আছে। ভৈরব বলে যাদের খুন হয়েছে তারা দুজনই ডাক্তার, হয়তো তাদের সাথে কারো পেশাগত শত্রুতা ছিল, সেই কারণে তাদেরকে খুন করা হয়েছে। ক্লু হিসাবে আমাদের কাছে শুধুমাত্র ওই ফুলটাই আছে। মায়েত্রী, তুমি যেভাবে আমাদেরকে বলেছো আমরা সেভাবে তদন্ত করেছি, কিন্তু এই পর্যন্ত আমরা সন্দেহজনক কাউকেই পাইনি। তখনই ডিসিপি কল করে ভৈরবকে বলে ম্যাঙ্গালোরের একটা রিসোর্টে একই রকম ভাবে আরেকটা খুন হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাঙ্গালোরে গিয়ে তদন্ত শুরু করো। অপরদিকে রিসোর্টে ইয়াকিরা আরিয়ানকে বলে আমাদের এখানে আসাই উচিত হয়নি, শুধু শুধু আমরা এখানে এসে ফেসে গেলাম। আরিয়ান বলে চিন্তা করো না, পুলিশ তদন্ত করে ঠিকই খুনিকে ধরে ফেলবে। তখন দুজন কনস্টেবল এসে আরিয়ানকে বলে তদন্তের কারণে ইন্সপেক্টর তাদেরকে থানায় ডেকেছে। সে সময় ইয়াকিরাকে একজন কল করে বলে তুই যদি থানায় গিয়ে কিছু বলিস তাহলে তোকে আর তোর বয়ফ্রেন্ডকেও খুন করব। ভৈরব মায়েত্রী আর ভারতকে নিয়ে ম্যাঙ্গালোরের থানায় গিয়ে বলে রিসোর্টের সব গেস্ট থানায় চলে এসেছে। ইন্সপেক্টর হ্যাঁ বললে ভৈরব মায়েত্রী আর ভারতকে ক্রাইম স্পটে গিয়ে প্রমাণ সংগ্রহ করতে বলে। ভৈরব একে একে রিসোর্টের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রিসোর্টের ওয়েটার বলে আমি শুধু তাকে চকলেট মিল্কশেক দিয়ে চলে এসেছিলাম। বেশ কিছুক্ষণ পর আমি গ্লাস আনতে গিয়ে দেখি ডাক্তার রামানের লাশ পড়ে আছে। আশেপাশে তাকিয়ে আমি কাউকে দেখতে পাই না। সাথে সাথেই দৌড়ে এসে রিসোর্টের ম্যানেজারকে জানাই। তবে আমাদের এই প্রাইভেট রিসোর্টে বাইরের কেউ প্রবেশ করা অসম্ভব। তবে আমি ড্রিঙ্কস দিয়ে চলে আসার সময় খেয়াল করি ডক্টর একজনের সাথে কথা বলছিল, কিন্তু যার সাথে কথা বলছিল আমি তার মুখটা দেখতে পাইনি। ভৈরব ইয়াকিরাকে বলে তুমি বললে ডক্টর রামানের সাথে একই হাসপাতালে কাজ করতে, রিসোর্টে তেমন কোনো মানুষও ছিল না, এমন অল্প কিছু গেস্টের মাঝে তুমি তাকে দেখতে পাওনি? ইয়াকিরা বলে আমি আসলে টায়ার্ড ছিলাম, তাই রুম থেকে বের হয়নি। ভৈরব বলে তোমাদের ফোন নাম্বার আর বাসার ঠিকানা দিয়ে আপাতত তোমরা যেতে পারো, তবে প্রয়োজন হলে আবারও থানায় আসতে হবে। দুইজন চলে গেলে ভৈরব মায়েত্রীকে আর ভারতকে বলে আরিয়ানের উপরে নজর রাখবে, আর কালকের মধ্যেই এই আরিয়ানের সমস্ত ডিটেইলস আমাকে দিবে। থানা থেকে বের হয়ে ইয়াকিরা আরিয়ানকে বলে আমি তোমাকে ডক্টর রামানের সাথে কথা বলতে দেখেছিলাম। আরিয়ান জিজ্ঞেস করে তাহলে সে কথা পুলিশকে কেন বললে না? ইয়াকিরা বলে আমি যদি সে কথা বলতাম তাহলে পুলিশ তোমাকে আর আমাকে নিয়ে আরো বেশি সন্দেহ করত, কিন্তু তুমি আর ডক্টর রামান তো একে অপরকে চিনতেও না, তাহলে কি কথা বলছিলে? আরিয়ান বলে তেমন কিছু না, হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে দেখা হলো তাই কথা বললাম। বাসায় ফেরার সময় মায়াত্রী ভৈরবকে বলে খুনগুলো খুব ভয়ঙ্কর ভাবে করা হচ্ছে, খুনির প্রত্যেকটা খুনের ধরন আলাদা। প্রথমে বিষাক্ত মাশরুম দিল, এরপর পায়েলকে জঙ্গলের মাঝে মাথায় আঘাত করে খুন করলো, যেটা প্রথম খুনের লোকেশন থেকে অনেক দূরে, আর এবার মুখের মধ্যে মৌমাছি ঢুকিয়ে ডক্টর রামানের খুন করলো। দেখে মনে হচ্ছে খুনি খুব প্ল্যান করে খুন করছে যেন আমরা তাকে ধরতে না পারি। ভৈরব বলে খুনি আসলে সংবাদের শিরোনাম হতে চাচ্ছে, সে চাচ্ছে সবাই যেন তাকে নিয়ে আলোচনা করে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ডক্টর রামানের মুখে মৌমাছি বারবার কামড় দেওয়ার কারণে ব্যথায় তার হার্ট অ্যাটাক হয়েছে। ভৈরব খেয়াল করে সামনে গাছের নিচে একটা তান্ত্রিক কয়েকজনের চিকিৎসা করছে। একজন মহিলা তার মেয়েকে নিয়ে তান্ত্রিকের সামনে এসে বসে। তান্ত্রিক মহিলাকে বলে তোমার বাচ্চা কিছু খেতে পারবে না, তবে আমার কাছে এর সমাধান আছে। ভৈরব এসে সেই মহিলাকে বলে এসব কি, আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। মহিলাটা বলে মেয়েটাকে নিয়ে আমি সব জায়গায় গিয়েছি, কোনো চিকিৎসা কাজ না হলে আমি ওকে এখানে নিয়ে এসেছি। ভাত অথবা চকলেট খেলেই ও কেমন যেন মাতাল হয়ে যায়। গতবারে তান্ত্রিক বলেছিল মেয়েটাকে যেন মিষ্টি খেতে না দেই, তারপর থেকে আমার মেয়েটা কিছুটা সুস্থ ছিল, আজ আবার মেয়েটাকে আত্মা ভর করেছে। ভৈরব বলে কোনো আত্মা নেই, তুমি তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাও। তান্ত্রিক বলে আমাদের বিশ্বাসে আঘাত করবেন না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। মায়াত্রী বলে স্যার এদের সাথে কথা বলে লাভ হবে না, আশেপাশের সবাই এদের অনেক ভক্তি করে। ভৈরব তার টিম নিয়ে চলে গেলে তান্ত্রিক মহিলাটিকে বলে নর বলে দিলে তোর মেয়ে সুস্থ হয়ে যাবে। ভৈরব বাসায় ফিরে কেস নিয়ে অ্যানালাইসিস করতে থাকে। ডক্টর হর্ষবর্ধন, ডক্টর রামান আর ডক্টর পায়েল সবাই আলাদা আলাদা হাসপাতালে কাজ করত। হয়তো তিনজনের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে, তবে রামান আর পায়েল একে অপরকে চিনত। প্রফেশনাল লাইফের বাইরে তাদের অন্য কোনো সম্পর্ক থাকতে পারে। রামানের স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা গেছে, তার একটা সন্তানও আছে। জানি না সন্তানের সাথে রামানের সম্পর্ক কেমন। এমন হতে পারে এই তিনজন ডাক্তার মিলে কোনো অপারেশন করেছিল, হয়তো সেই অপারেশনে কোনো ভুল হয়েছিল, তাহলে তিনজন মিলে এমন কোনো ভুল করেছিল যার কারণে কারো মৃত্যু হয়েছে। ভৈরব ভারতকে কল করে বলে খুন হওয়া তিন ডাক্তারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ডিটেলস আমি 2 দিনের মধ্যে চাই। এটাও খোঁজ নাও তাদের অপারেশনের কারণে কেউ মারা গিয়েছিল কিনা। ফোন রাখার পর ভৈরব ভাবতে ভাবতে নিজেকে বলতে থাকে পায়েল পাহাড়ে ট্রাকিং এ গিয়েছিল, রামান রিসোর্টে ঘুরতে গিয়েছিল, আর হর্ষবর্ধন মাশরুম পছন্দ করত। তার মানে খুনি এদের সবার পছন্দ অপছন্দের কথা খুব ভালো করে জানতো। তখনই বিদ্যুৎ চলে গেলে ভৈরব একটা মোমবাতি জ্বালায়। ভৈরবের মনে পড়ে একদিন বাসায় ফিরে দেখে তার স্ত্রী মৌনা মোমবাতি জ্বালিয়ে টেবিলের খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে।
বাসায় ফিরেও ভৈরব ফোনে একটা কেস নিয়ে আলোচনা করছিল। মৌনা বিরক্ত হয়ে ভৈরবের কাছ থেকে ফোন নিয়ে সোফার উপর রেখে বলে, সারাদিন যদি কাজ নিয়েই থাকবে তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? সবার কাছেই কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও তো পরিবারকে সময় দিতে হবে। যখন বয়ফ্রেন্ড ছিলে কত খেয়াল রাখতে, কিন্তু স্বামী হবার পরে একদমই বদলে গেছো। ভৈরব রেগে মৌনাকে মারতে গেলে মৌনা বলে, তোমার কারণে আমি আমার পরিবারকে ছেড়ে দিয়েছি। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তোমাকে সারপ্রাইজ দিব বলে ঘরটা সুন্দর করে সাজিয়েছি, কিন্তু আজ তুমি আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়ে দিলে। তবে যেদিন থাকবো না সেদিন তুমি ঠিকই আমার মূল্য বুঝবে। অন্ধকারে বসে বসে ভৈরব তার পুরনো স্মৃতিগুলো ভাবছিল। পরের দিন ভারত ডক্টর রামানের বাসার আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে রামানের ছেলে সম্পর্কে খোঁজ দিতে শুরু করে, কিন্তু রামানের ছেলে সম্পর্কে কেউ তেমন কোনো তথ্য দিতেই পারে না। অপরদিকে মায়াত্রী আরিয়ানের প্রতিবেশীদের কাছে আরিয়ানের খোঁজ দিতে যায়। থানায় ফিরে ভারত ভৈরবকে বলে, রামানের প্রতিবেশীরা বলেছে রামানের ছেলে ভেহু খুবই ভালো, বাবা ছেলের সম্পর্ক ভালোই ছিল। মায়াত্রী বলে, আরিয়ানের প্রতিবেশীদের সাথে কথা বলে মনে হলো আরিয়ানকে সন্দেহ করার মতো কিছুই নেই। তবে রামানের প্রতিবেশীরা বলেছে ছুটির সময় তাদের বাসায় প্রায় একজন মহিলা আসতো, তবে সেই মহিলার ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি। ভারত বলে, ডাক্তার হর্ষবর্ধন আর ডক্টর রামান একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল, আমরা সেখানের অনেকগুলো ছবি পেয়েছি। ভৈরব ডক্টর হর্ষবর্ধনের মৃত্যুর সময়কার ছবি দেখে বলে, খেয়াল করে দেখো, তার লাশের পাশে খুনি একটা বাঘের খেলনা রেখে গেছে। বাঘের কথা ভাবলে আমাদের চিড়িয়াখানা অথবা কোনো জঙ্গলের কথা মনে পড়ে। পায়েলের মৃত্যুর সময় আমরা সেখানে একটা বড় ঝিনুক পেয়েছিলাম, এই ঝিনুকগুলো পাওয়া যায় সমুদ্রের তীরে। আর রামানের লাশের পাশে আমরা দুটো গ্লাস পেয়েছিলাম। এই গ্লাস দুটোর মানে খুনি কি বোঝাতে চাচ্ছে সেটা বুঝতে পারলেই পরবর্তী খুন কোথায় হবে সেটা বোঝা যাবে। ভৈরব ডিএসপির সাথে দেখা করে বলে, খুনির তিনজনকে খুব ভালো করে চিনত। তিনজনকে শহরের বাইরে এমন জায়গায় খুন করা হয়েছে যেখানে কোনো সিসিটিভি ফুটেজ অথবা কোনো সাক্ষীকে পাওয়া যাবে না। আর এটাও বুঝতে পেরেছি খুনির পায়ে সমস্যা আছে। এছাড়া আপাতত খুনির সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। তবে এই ঘটনার শুরু মেডিকেল ক্যাম্প থেকে। হয়তো এই খুনগুলোর সাথে মেডিকেল ক্যাম্পের কোনো সম্পর্ক আছে। ডিএসপি অফিস থেকে বাসায় ফিরে আসার সময় ভৈরব দেখে রাস্তায় পুলিশরা চেকিং করছে। এক ইন্সপেক্টরকে ডেকে কারণ জিজ্ঞেস করলে ইন্সপেক্টর বলে, স্বামী স্ত্রী মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। ভৈরবের মনে পড়ে একদিন বাসায় ফিরে দেখে মৌনা কেমন যেন মাতালের মতো করছে। মৌনার এমন অবস্থা দেখে ভৈরব রেগে বলে, তুমি কি ভুলে গেছো তুমি প্রেগনেন্ট অবস্থায় কেউ ড্রিঙ্কস করে? কিন্তু মৌনা বারবার বলতে থাকে, আমি ড্রিঙ্কস করিনি। ঠিক কয়েকদিন পরেই রাস্তার পাশেই মৌনার লাশ পাওয়া যায়। পুলিশ তদন্ত করে বলেছিল ড্রিঙ্কস করে গাড়ি চালানোর ফলে মৌনা অ্যাক্সিডেন্ট করেছে। অপরদিকে ইয়াকারা ডিউটি শেষে বাসায় ফিরে টিভি অন করে নিউজ দেখে। প্রতিটা নিউজ চ্যানেলে ডক্টরদের খুনের খবর দেখানো হচ্ছে। খবরে বলা হয় এই খুনগুলোর বিশেষত্ব হলো যে তিনজনকে মারা হয়েছে সেই তিনজনই ডাক্তার। ডাক্তারদের খুনের খবর দেখে ইয়াকিরা ভীষণ ভয় পেয়ে যায়। পরের দিন সকালে থানায় যাওয়ার সময় অপরিচিত এক নাম্বার থেকে ইয়াকিরাকে কল করে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম না পুলিশকে কিছু বলবে না? আমার কাছে বাধা হয়ে দাঁড়ালে আমি তোমাকেও খুন করব। এতদিন যেভাবে চুপচাপ ছিলে ঠিক সেভাবে আজীবন মুখ বন্ধ রাখবে। ভারত এসে ভৈরবকে বলে, স্যার যেদিন আমরা ম্যাঙ্গালোর থেকে ফিরে আসছিলাম মনে আছে সেদিন তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল? সেই তান্ত্রিক নরবলির কথা বলছিল। আমরা লাশের পাশে যে ফুলগুলো পেয়েছিলাম এই কনস্টেবল সেই তান্ত্রিকের সামনেও একই ফুল দেখেছিল। ভৈরব বলে, ওই তান্ত্রিককে থানায় এনে জিজ্ঞেস করো। পরের দিন তান্ত্রিককে থানায় ডাকা হলে তান্ত্রিক বলে, সেদিন আমি একটু ভাব নিয়ে নরবলির কথা বলে ফেলেছিলাম। তান্ত্রিকের আচরণে ভৈরব বুঝতে পারে তান্ত্রিক একটা ভণ্ড। ভৈরব তান্ত্রিককে ছেড়ে দিতে বলে। প্রজেক্টরে মেডিকেল ক্যাম্পিং এর ছবিগুলো দেখার সময় ভৈরব বলে, এই ছবিতে 4 জন ছিল। 4 জনের মধ্যে হর্ষবর্ধন, রামান আর পায়েল খুন হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র জোসেফ জীবিত আছে। হয়তো ডাক্তার জোসেফ খুনির পরবর্তী টার্গেট। ভৈরব ভারতকে বলে, রামানের লাশের পাশে যে গ্লাস দুটো পাওয়া গেছে সেগুলো নিয়ে আসো। ভারত গ্লাসগুলো নিয়ে আসলে ভৈরব বলে, ডক্টর জোসেফকে কল দাও। ভারত জোসেফকে কল দিলে ফোন বন্ধ পায়। গ্লাসগুলো ভালো করে দেখার পরও ভৈরব তেমন কোনো ক্লু না পেয়ে গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। তখনই মায়াত্রী আর ভারত প্রজেক্টরে কিছু একটা দেখে ভৈরবকে সেদিকে তাকাতে বলে। ভৈরব তাকিয়ে দেখে প্রজেক্টরের আলোটা গ্লাসে পড়তেই গ্লাসে আঁকা একটা কঙ্কালের ছবি স্ক্রিনে ভেসে উঠেছে। কিন্তু গ্লাসে কঙ্কালের মাথার ছবি আঁকার কারণ কেউ বুঝতেই পারে না। ভৈরব বলে, আমাদেরকে তাড়াতাড়ি জোসেফকে খুঁজে বের করতে হবে। ভৈরব ভারতকে বলে, জোসেফের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো চেক করো, সেখানে দেখো মাস্ক পরে কোনো পার্টিতে যেতে হবে কিনা। ভারত জোসেফের সব সোশ্যাল মিডিয়া চেক করে দেখে জোসেফ আজ একটা হ্যালোইন পার্টিতে যাবে। কিছুক্ষণ পর ভারত জোসেফের খোঁজ নিয়ে এসে বলে, 2 দিন আগেই ডক্টর জোসেফ বেঙ্গালুরু এসেছে। আসার পর থেকে তার ফোন নাম্বার বন্ধ। মায়াতি জানায় বেঙ্গালুরুতে 2 থেকে 3টা হ্যালোইন পার্টি হয়। ভৈরব বলে, তাহলে আমরা 3 জন 3টা পার্টিতে যাব। যে জোসেফকে খুঁজে পাবে সে বাকিদের ইনফর্ম করলে আমরা সবাই সেখানে চলে যাব। শহরে একটা হ্যালোইন পার্টিতে ইয়াকারা আর আরিয়ানো ছিল। খুঁজতে খুঁজতে মায়াতি একটা পার্টিতে জোসেফকে পেয়ে যায়। ভৈরবকে কল করে জানালে ভৈরব বলে, তুমি জোসেফের সাথেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কিছুক্ষণ পর ভৈরব এসে জোসেফকে ফোন বন্ধ থাকার কারণ জিজ্ঞেস করলে ভৈরব বলে, আমি নতুন সিম কিনেছি। ভৈরব বলে, শহরে কয়েকজন ডাক্তারের খুন হয়েছে, আমার ধারণা পরবর্তী টার্গেট আপনি। তবে আপনার ভয় পাবার দরকার নেই, আমরা সবসময় আপনার সাথেই থাকবো। আশেপাশে লোকজন থাকলে এই খুনি খুন করে না। জোসেফ জিজ্ঞেস করে, কিন্তু কেউ আমাকে কেন মারতে চাইবে? ভৈরব বলে, সেটা তো আপনি ভালো করে বলতে পারবেন। হয়তো আপনারা এমন কিছু করেছেন যার কারণটা শুধুমাত্র আপনারাই জানেন। আচ্ছা, যাদের খুন হয়েছে তাদের মধ্যে আপনার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কার ছিল? জোসেফ বলে, ডক্টর রামান। শুধুমাত্র তার সাথেই
আমার ভালো সম্পর্ক ছিল, বাকি দুজনের সাথে শুধুমাত্র কথা হতো। তখনই একটা ওয়েটার এসে জোসেফকে এক গ্লাস ড্রিঙ্কস দেয়, কিন্তু কথা বলতে থাকায় বিষয়টা কেউ খেয়ালই করে না। ভৈরব মেডিকেল ক্যাম্পে ছবি দেখায় জোসেফ বলে ক্যাম্পে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই ছবিগুলোর মাঝে একজন মিসিং। কে মিসিং জিজ্ঞেস করলে জোসেফ বলে সে আসলে ছবি তুলছিল, যে ছবি তুলছিল সেই মেয়েটার নামই ইয়াকারা। ভৈরব ভারতকে বলে ওই ক্যাম্পেইনে সব ডিটেইলস আনো, আর ইয়াকারা আর তার বয়ফ্রেন্ড কোথায় আছে খুঁজে বের করো। ভৈরব তার টিমের সবাইকে নিয়ে পাশে গিয়ে কথা বলার সময় জোসেফ তার সামনে থাকা ড্রিঙ্কসটা খেয়ে নেয়। ড্রিঙ্কসটা খাবার সাথে সাথে জোসেফের শরীর খারাপ হতে শুরু করে। সবাই দৌড়ে গিয়ে দেখে জোসেফের চোখ মুখ দিয়ে রক্ত পড়ছে। ভৈরব বলে পার্টির কেউ যেন বাইরে দিতে না পারে, তাই সবগুলো দরজা বন্ধ করে দাও। টেবিলের উপর মাকড়সার খেলনা, সেই ফুলের পাপড়ি আর একটা বরফের টুকরা পড়ে আছে। ভৈরব একটা টর্চ নিয়ে ফার্ম হাউসের আশপাশটা খুব ভালো করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ভৈরবের চোখে পড়ে দেয়ালের উপরে ভাঙা কাচের টুকরায় রক্ত লেগে আছে। হয়তো খুনি এদিক দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার হাত অথবা পা কেটে রক্ত লেগে গেছে। ফরেন্সিক এক্সপার্টরা টেবিল থেকে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করে, আর ভৈরব বাকিদের নিয়ে ফার্ম হাউসের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। পরের দিন সকালে ভারত এসে ভৈরবকে বলে ইয়াকারা ডিটেইলস বের করেছি। ইয়াকারা সেই পার্টিতে তার বয়ফ্রেন্ডের সাথেই ছিল। পার্টির সিসিটিভি ফুটেজ চেক করার সময় দেখেছি পার্টিতে ডক্টর রামানের ছেলে বেহুও ছিল। মেডিকেল ক্যাম্পেইনের ছবিতে ইয়াকারা ছিল না। যখন রামানের খুন হয় তখন ইয়াকারা তার বয়ফ্রেন্ডের সাথে ওই রিসোর্টে ছিল। ডক্টর জোসেফের খুনের সময়ও দুজনেই একই পার্টিতে ছিল। আমি ইয়াকারার বয়ফ্রেন্ড আরিয়ানের সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছি তার অতীতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ছোটবেলায় সে যখন গ্রামে বাস করত, তার মায়ের অসুস্থতা নিয়ে গ্রামের সবাই অনেক মজা করত। তখন আরিয়ানের অনেক খারাপ লাগতো। একবার ইট মেরে গ্রামের একজনের মাথা ফাটানোর কারণে আরিয়ানকে জুবেনিয়াল কাস্টাডিতে পাঠানো হয়। জেল থেকে বের হওয়ার পর ইয়াকিরার সাথে তার দেখা হয়। মায়েরটি বলে তাহলে কি ইয়াকিরাই আরিয়ানকে এসব করতে উৎসাহ দিচ্ছে? ভৈরব বলে ইয়াকিরা আর আরিয়া দুজনে কোথায় আছে খুঁজে বের করো। তখনই একজন কনস্টেবল এসে ফরেন্সিক থেকে পাঠানো একটা পেন ড্রাইভ দেয়। ভৈরব বলে পেন ড্রাইভের ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেজে সার্চ করে দেখো। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে দেখে ভারত অনেক খুশি হয়, কিন্তু যার সাথে ম্যাচ করেছে তার ছবিটা দেখে ভারত আর মায়েরটি দুজনেই শকড হয়ে যায়। দুজনকে ঘাবড়াতে দেখে ভৈরব নিজে যায় ছবিটা দেখতে। ছবি দেখে এবার ভৈরব নিজেই ঘাবড়ে যায়। ছবিটা আর কারো নয় বরং ভৈরবেরই। ভৈরব বলে খুনি আমার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আমাকেই চ্যালেঞ্জ করেছে। ভারত তার টিম নিয়ে হাসপাতালে এসে রিসিপশনিস্টকে ছবি দেখিয়ে ডক্টর ইয়াকিরার বিষয়ে জিজ্ঞেস করে। রিসিপশনিস্ট জানায় ইয়াকিরা আসেনি, তাই পুলিশের টিম ইয়াকিরার ঠিকানা নিয়ে চলে যায়। ভৈরব ডক্টর রামানের ছেলে বেহুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। ভৈরব জিজ্ঞেস করে সত্যি করে বলো, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? তোমার বাবার কোনো কলিগ? বেহু বলে না, কারোর উপর সন্দেহ নেই, আর বাবার কোনো কলিগকেও আমি চিনি না। ভৈরব বলে তাহলে পায়েলের বিষয়ে কি বলবে? পায়েলের নাম শুনে বেহু তোতলাতে তোতলাতে বলে বাবা পায়েল নামের কারোর সাথে কথা তো বলতো, তবে এর থেকে বেশি আমি জানি না। ভৈরব জিজ্ঞেস করে তোমার বাবার সাথে কেমন সম্পর্ক ছিল? বেহু বলে পায়েল আসার আগ পর্যন্ত ভালোই ছিল। আসলে মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমার সব ছিল, তবে পায়েল কল দিলে সাথে সাথেই বাবা চলে যেত। এরপর বাবা ব্যস্ত থাকতো, তাকে ফোনেও পাওয়া যেত না। এই বিষয়টা আমার ভালো লাগতো না। ভৈরব সরাসরি জিজ্ঞেস করে তুমি পায়েলকে কেন খুন করেছো? বেহু তোতলিয়ে বলে আমি কেন খুন করব? আমি তো আমার রিসার্চ নিয়ে ব্যস্ত ছিলাম। ভৈরব বলে তুমি নিজেই বলছো তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসতে, কিন্তু পায়েলের কল আসার পর থেকেই তোমার বাবা ব্যস্ত হয়ে যেত, আর এটা তোমার পছন্দ ছিল না। আবার তুমিই বলছো তোমার কারোর উপর সন্দেহ নেই। বেহু বলে পায়েলকে পছন্দ করতাম না তার মানে এই না যে আমি তার খুন করব। ভৈরব জিজ্ঞেস করে তাহলে হর্ষবর্ধন সম্পর্কে তুমি কি বলবে? বেহু বলে তার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আসলে আমি বাবার কোনো কলিগ সম্পর্কে কিছু জানি না, আর আমার জানার কোনো আগ্রহ ছিল না, কারণ আমি সারাদিন বিভিন্ন বনে বনে ঘুরে আমার রিসার্চের কাজ করতাম, বিভিন্ন গাছের শাখা প্রশাখা নিয়ে পড়াশোনা করতাম। ভৈরব জিজ্ঞেস করে তাহলে তুমি ওই হ্যালোইন পার্টিতে কি করছিলে? বেহু বলে আমার বন্ধু দাওয়াত দিয়েছিল তাই গিয়েছিলাম। ভৈরব বলে ঠিক আছে, আমি যখন ডাকবো তখন চলে আসবে, তুমি এখন যেতে পারো। বেহু যেতেই ভৈরব ভারত আর মায়াত্রীকে বলে বেহুর উপর নজর রাখো। ভৈরব অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে ভাবতে থাকে খুনি কি এখন ইয়াকিরাকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে মারার প্ল্যান করছে, যেমন সিমলা বা কুল্লুর? না না, ইয়াকিরা তো ঠান্ডা সহ্যই করতে পারে না, তাহলে সে যাবেই কেন? এদিকে ইয়াকিরা হাসপাতালের ল্যাব থেকে কিছু কেমিক্যাল নিয়ে কোল্ড স্টোরেজে রাখতে যায়। কালো হুডি পরা সেই লোকটা এসে কোল্ড স্টোরেজের দরজা লক করে দেয় এবং তাপমাত্রা -50-এ কমিয়ে দেয়। হঠাৎ এত ঠান্ডা বেড়ে যাওয়ায় ইয়াকিরা অনেক ভয় পেয়ে দৌড়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। এবার সে আরো ভয় পেয়ে যায়। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও যখন কোনো কাজ হয় না তখন ঠান্ডায় গুটিসুটি দিয়ে বসে থাকে। উপায় না পেয়ে কার্টুন থেকে কেমিক্যাল ফেলে দিয়ে সেই কার্টুন গায়ে দিয়ে ঠান্ডা কমানোর চেষ্টা করে। তাতেও কোনো কাজ না হলে অ্যাপ্রন খুলে মাথায় পেঁচিয়ে নেয়। ভৈরবের হঠাৎ কিছু মনে হয়, ড্রাইভারকে বলে তাড়াতাড়ি হাসপাতালে গাড়ি নিয়ে চলো। এদিকে ইয়াকিরার অবস্থা অনেক খারাপ। একে তো প্রচুর ঠান্ডা, তার উপরে ইয়াকিরা ঠান্ডাকে অনেক ভয় পায়। একের পর এক কার্টুন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা তো করে, কিন্তু কোনোভাবেই ঠান্ডা কমে না। ইয়াকিরা অসহায়ের মতো আরিয়ানকে ডাকতে থাকে। ভৈরব হাসপাতালে পৌঁছে দ্রুত তার টিম নিয়ে কোল্ড স্টোরেজের দিকে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অতিরিক্ত ঠান্ডায় ইয়াকিরা মারা গেছে। ভৈরব বাইরে এসে দেখে দরজার বাইরে সেই অর্কিড ফুলের পাপড়ি রাখা। ভারত বলে খুনি সব পাপড়ি ছিটিয়ে রেখেছে, তাহলে এর মানে কি হতে পারে? পরপর এতগুলো খুন হওয়ায় মিডিয়া পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। মিডিয়ার একটাই প্রশ্ন, খুনি কারণ শুধু ডাক্তারদেরকেই টার্গেট করছে। ভৈরব বলে আমরা এখনো তদন্ত করছি, সমাধান করতে পারলেই আপনাদেরকে জানাবো। মায়াত্রী এবং ভারত আরিয়ানের বাসায় এসে দেখে আরিয়ান
আরিয়ানের ছাদে সেই বিশেষ প্রকৃতির অর্কিড ফুলের গাছ, সাথে সাথে আরিয়ানকে গ্রেফতার করা হয়। আরিয়ান তো কিছুই বুঝতে পারে না। মায়েত্রী বলে, একজনকে এভাবে নৃশংসভাবে খুন করে তুমি এখন কিছুই বুঝতে পারছো না? আরিয়ান অবাক হয়ে বলে, আমি কাকে খুন করেছি? ভারত বলে, ইয়াকিরাকে খুন করে এখন সাধু সাচ্ছ? ইয়াকিরার মৃত্যুর খবর শুনে আরিয়ান শকড হয়ে যায়। আরিয়ানকে টানতে টানতে থানায় নিয়ে আসা হয়। ভৈরব আরিয়ানকে জিজ্ঞেস করে, ইয়াকিরার মৃত্যু দিন তুমি হাসপাতালে কি করছিলে? আরিয়ান বলে, ইয়াকিরা কয়েকদিন যাবত বেশ ডিস্টার্ব ছিল, তাই আমারও কিছু ভালো লাগছিল না, কারণ আমিও আমার শেয়ার ব্যবসায় বেশ ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই আমি আমাদের দুজনের জন্য একটা ট্রিপের প্ল্যান করেছিলাম। তার মাঝে ইয়াকিরাকে হাসপাতাল থেকে কল দিয়ে ল্যাব এক্সামের সুপারভাইজার হতে বলা হয়, তাই আমি একাই ট্রিপে চলে যাই। কিন্তু গাড়িতে বসার সাথে সাথেই কেউ আমাকে কিডন্যাপ করে অন্ধকার একটা রুমে রেখে দেয়। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে গাড়িতে পাই। জ্ঞান আসার সাথে সাথেই আমি ইয়াকিরাকে হাসপাতালে খুঁজতে যাই, কিন্তু ইয়াকিরা হাসপাতালে ছিলই না, তাই আমি বাসায় খুঁজতে চলে আসি। ভৈরব জিজ্ঞেস করে, বিচে খুন হওয়ার সময় তুমি ওখানে কি করছিলে? আরিয়ান বলে, এটা একটা কাকতালীয় বিষয় ছিল। আমরা দুজনেই ট্রিপে গিয়েছিলাম আর বিচে ছিলাম। ভৈরব বলে, তাহলে পুলিশ জিজ্ঞেস করলে তোমার মিথ্যা কেন বললে? আরিয়ান আমতা আমতা করতে থাকলে ভৈরব আরিয়ানকে কোষে একটা চড় দিয়ে বলে, প্রতিটা খুনি নিজেকে অনেক চালাক মনে করে। আচ্ছা, এটা বাদ দাও, তুমি বলো ওই গাছ তোমার ছাদে কি করছে? আরিয়ান বলে, আমার মা বেঁচে থাকার সময় ওই গাছ লাগিয়েছিল। মা মনে করতো আমি ব্যবসায় কোনো সমস্যার সম্মুখীন হলে এই ফুল দিয়ে পূজা করলে সমস্যা কেটে যাবে। ভৈরব জিজ্ঞেস করে, তাহলে তোমরা হ্যালোইন পার্টি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলে কেন? আর পরের দিন তোমাদের ফোন বন্ধ ছিল কেন? আরিয়ান বলে, ইয়াকিরার ভালো লাগছিল না, তাই আমরা চলে আসি। আর ফোন বন্ধ রাখার বিষয়টা কিছুটা ব্যক্তিগত। ভৈরব রেগে বলে, তোমার কি মনে হয় আমি তোমার ব্যক্তিগত বিষয় ডিসকাস করতে বসেছি? আমার সব প্রশ্নের উত্তর তুমি একদম রেডি রেখেছো। সত্যি করে বলো, তুমি ইয়াকিরাকে কেন খুন করেছো? আরিয়ান বলে, ইয়াকিরাই আমাকে নতুন জীবন দিয়েছে, তাহলে আমি ওকে কেন খুন করব? ভৈরব ভারতকে বলে, ওকে নিয়ে যাও। আরিয়ান অনুরোধ করে বলে, আমি শেষ একবার ইয়াকিরাকে দেখতে চাই, আর আমি সব ডক্টরদেরকে চিন্তামো না, তাহলে তাদেরকে কেন খুন করব? ভৈরব আরিয়ানের আর কোনো কথা শোনেই না। আরিয়ানকে টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় ইয়াকিরা হাইপোথার্মিয়ার কারণে মারা গেছে, তবে সে বাঁচার অনেক চেষ্টা করেছিল। অনেকক্ষণ ঠান্ডায় থাকার কারণে ইয়াকিরার অর্গানগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। ইয়াকিরাকে অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছে। ভৈরব ভারত এবং মায়েত্রীকে বলে, আরিয়ানের ব্লাড স্যাম্পল নিয়ে হ্যালোইন পার্টি থেকে নেওয়া ব্লাড স্যাম্পলের সাথে ম্যাচ করো। পাইলের পোস্টমর্টমের ডাক্তার ভৈরবের সাথে দেখা করতে আসে। ডক্টর জানায় সে পোস্টমর্টম করার সাথে সাথে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করে তারা কি ভাবছে বলতে পারে। ডক্টর জোসেফ তার বন্ধু ছিল। ওই হ্যালোইন পার্টিতে জোসেফ তাকেও দাওয়াত দিয়েছিল। ডক্টর জানায় সে ওই খুনিকে দেখেছিল, তবে খুনি সেদিন একটা মহিলা গেটআপে ছিল। ভৈরব মায়েত্রীকে বলে, হ্যালোইন পার্টি সিসিটিভি ফুটেজ আবার চেক করে দেখো, সেখানে মহিলা গেটআপে থাকা কাউকে সন্দেহজনক মনে হয় কিনা। ডক্টর বলে, সে অনেক ব্রিলিয়ান্ট, সিসিটিভি কভার করে এমন কোথাও সে যায়নি, আর আমার অভিজ্ঞতার মতে সে সবসময় আপনার উপরে নজর রেখেছিল। সে মনে হয় সবসময় আপনার প্রতিটা পদক্ষেপের উপরে নজর রাখছে। আমার তো মনে হয় ওই হ্যালোইন পার্টিতে সে কাউকে আপনাদের উপর নজর রাখার জন্য রেখেছিল। একবার ওই লোকটাকে ধরতে পারলে আপনারা খুনিকেও ধরতে পারবেন, না হলে আরো মানুষ মারা যাবে, কারণ ওই খুনি শুধু স্মার্ট না, বরং সে আসলে একজন ক্রিমিনাল মাস্টার মাইন্ড। ডক্টর বলে, সেদিন জোসেফকে ড্রিঙ্ক কে দিয়েছিল? ভৈরব বলে, চেহারা তো দেখিনি, তবে কোনো মহিলা ওয়েটার প্রথমে আমাকে দিয়েছিল, কিন্তু আমি নেইনি, তবে জোসেফ নিয়েছিল। ডক্টর বলে, আমার মনে হয় সেই খুনি। ডক্টর যেতেই মায়েত্রী এবং ভারত ডিএনএ রিপোর্ট দিয়ে জানায় আরিয়ানের সাথে খুনির ডিএনএ রিপোর্ট ম্যাচ করছে না। আরিয়ানের বাসার পাশের এক ফুলের দোকানের মালিক জানিয়েছে ওই ফুল গাছটা আরিয়ানের মাই কিনেছিল, আর ডিএনএ রিপোর্ট অনুযায়ী আরিয়ানের ওজনের সাথে খুনির ওজন মেলে না। ভৈরব বলে, আরিয়ানকে ছেড়ে দাও, আর আমার অনুমতি ছাড়া শহর থেকে কোথাও যেতে মানা করবে। আরিয়ানকে ছেড়ে দেওয়া হলে ভৈরব আরিয়ানকে বলে, নিজের খেয়াল রেখো। আরিয়ান বলে, তার আর দরকার হবে না। নির্দোষ একজনকে গ্রেফতার করে আপনি আমার প্রিয় মানুষটার মুখ শেষ একবার দেখতেও দিলেন না, এটা আমি কখনোই ভুলবো না। আপনি তো একজন পুলিশ, ভালোবাসার মূল্য আপনি কি বুঝবেন? ইয়াকিরাকে ছাড়া এই জীবনের কোনো মূল্যই নেই বলে আরিয়ান কান্না করতে করতে চলে যায়। ভৈরব ঠায় দাঁড়িয়ে থাকে, কারণ কোথাও না কোথাও স্ত্রীকে হারানোর কষ্ট সে এখনো ভুলতে পারেনি। নিজের স্ত্রীকে কতটা অবহেলা করে দূরে সরিয়ে রেখেছিল, সেই আফসোসে ভৈরব এখনো জ্বলে পুড়ে যায়। হঠাৎ সবকিছু ভৈরবের কাছে অসহ্য মনে হতে থাকে। ভৈরব টেবিলে থাকা ফাইল ছুঁড়ে ফেলে দেয়। মেঝেতে পড়া কাগজপত্রের মধ্যে হঠাৎ কিছু একটা দেখে ভৈরবের চোখ আটকে যায়। ভৈরব দেখে সেখানে ক্লাউড স্টোরেজ লেখা। ভৈরবের মনে পড়ে তাহলে রিসার্চের সব তথ্য হয়তো ক্লাউড স্টোরেজে রাখা আছে। তাহলে মেডিকেল ক্যাম্পে হওয়া রিসার্চের সময় কিছু হয়েছিল যার সাথে এই সব খুন জড়িত। ভৈরব ভারতকে বলে, যে সকল ডাক্তারকে খুন করা হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলো, তাদের রিসার্চের সব তথ্য তারা কোনো অনলাইন স্টোরেজে দেখেছে কিনা সে বিষয়ে কিছু জানতে পারলে আমাকে জানাও, আর সবার কন্টাক্ট ডিটেইলস আমাকে পাঠাও। ভৈরব বেহুকে কল দিয়ে বলে, তোমার বাবা তার রিসার্চের তথ্য কোনো ক্লাউড স্টোরেজে রেখেছিল। বেহু বলে, আমি বাবার ল্যাপটপ তো থানায় দিয়ে দিয়েছি। ভৈরব বলে, আমার আরো কিছু তথ্য লাগবে, আমি এখনই আসছি। বেহুর দরজায় বেল বাজতেই বেহু দরজা খোলার সাথে সাথেই কালো হুডি পরা সেই লোক এসে কাপড় দিয়ে বেহুর গলা চেপে ধরে। বেহু মেঝেতে পড়ার সাথে সাথেই একটা ফুলদানি ভেঙে যায়। খুনি সেই ভাঙা টুকরা দিয়ে বেহুর মাথায় একের পর এক আঘাত করে। ঠিক তখনই ভৈরব তার টিম নিয়ে পৌঁছে গেলে খুনি পালিয়ে যায়। সৌভাগ্যবশত বেহু তখনও বেঁচে ছিল। বেহুর মুখে পানি ছিটা দিলেই বেহু অনেক কষ্টে বলে, ফিঙ্গারপ্রিন্ট। ভৈরব তাড়াতাড়ি ফরেন্সিক টিমকে আশেপাশের সবকিছুতে ফিঙ্গারপ্রিন্ট খুঁজতে বলে। ভৈরব হাসপাতালে বেহুকে বলে, তোমার বাবা ল্যাপটপের সকল ফাইল খুঁজেও আমরা কোনো ক্লাউড স্টোরেজ খুঁজে পাইনি। বেহু বলে, ওই ক্লাউড স্টোরেজের নাম রামান
515151। তবে এর পাসওয়ার্ড আমি জানি না। মায়ের এসে জানায় দুইটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, একটা ভিহুর আর অপরটা খুনির। তবে সেটাই ফিঙ্গার লাইন আছে কিন্তু মার্ক নেই। ভৈরব বলে এটা অনেক রেয়ার, কিছু মানুষ জন্মগতভাবেই ফিঙ্গারপ্রিন্ট না নিয়ে জন্মায়, আর কিছু মানুষ ইচ্ছা করে হাত জ্বালিয়ে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে দেয়। আমার মনে হয় খুনি ধরা পড়ার ভয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে দিয়েছে, এই জন্যই খুনি এখনো ধরা পড়েনি। ভৈরব এবার আইটি প্রফেশনালদের দিয়ে ডক্টর রামানের ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস নেয়। সিন শিফট হয় মেডিকেল ক্যাম্পে। গ্রামের এক মহিলা তার মেয়েকে নিয়ে ডক্টর রামানের কাছে আসে। মহিলাটি জানায় গতকাল থেকে আমার মেয়ে উদ্ভট আচরণ করছে। ডক্টর রামান জিজ্ঞেস করে সে এমন কি খেয়েছে। মহিলাটি জানায় ও কিছু চকলেট খেয়েছিল, এর আগেও সে চকলেট বা মিষ্টি খেলে এমন উদ্ভট আচরণ করত। ডক্টর রামান তার ভিডিওতে জানায় ওই মেয়েটা মাতালের মতো আচরণ করছিল। মেয়েটার রক্ত টেস্ট করে জানা যায় তার শরীরে অ্যালকোহল তৈরি হচ্ছে। এমন রেজাল্ট দেখে ডক্টর রামান অবাক হয়ে যায়। এত ছোট একটা মেয়ের দেহে অ্যালকোহল আসে কোথা থেকে, আর সেটা তৈরি বা হচ্ছে কোত্থেকে। ডক্টর রামান মহিলাটিকে জিজ্ঞেস করে আপনার বাসায় আর কারো এমন রোগ আছে। মহিলাটি বলে হ্যাঁ আমার মামার ছেলে। ডক্টর রামান এমন রোগে আক্রান্ত সবার সাথে দেখা করে। এমনই রোগে আক্রান্ত এক মহিলা জানায় সে মাথা ব্যথার জন্য একটা ওষুধ খেয়েছিল, তারপর থেকেই তার অস্থির লাগছে। মহিলাটি ওষুধ বের করে ডক্টর রামানকে দেয়। আরেকজন জানায় মন্দিরের প্রসাদ খাওয়ার পর থেকেই আমার মাথা ঘোরায়, আর আমি যে নিয়ন্ত্রণে থাকি না, কখনো কখনো তো আমার কিছু মনেও থাকে না। আগে আমি ঘন্টার পরে ঘন্টা কাজ করলেও ক্লান্ত হতাম না, কিন্তু এখন 10 মিনিট কাজ করার পরও আমি আর দাঁড়াতে পারি না। লোকটা জানায় আগের মহিলাটি তার শাশুড়ি, আর সেও একই রকমের ওষুধ খায়। ডক্টর রামান বলে এখন থেকে ওই ওষুধ না খেতে। ডক্টর রামান জানায় গ্রামের সহজ সরল মানুষ এই রোগকে ভূতের ছায়া মনে করছিল, এই জন্যই তারা গ্রামের সাধুর কাছে গিয়ে ঝাড়ফুঁক করাচ্ছিল। গ্রামের ওঝাও এই সুযোগে তাদের বোকা বানিয়ে টাকা কামাচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য আমি আমার অ্যাসিস্ট্যান্ট পায়ের সাথে যোগাযোগ করি, আর ওই ব্লাড স্যাম্পল গুলো ল্যাবে পাঠিয়ে টেস্ট করতে বলি। টেস্টে জানা যায় একবার কেউ এই ওষুধ খেলে তাদের এবিসি সিনড্রোম শুরু হয়। একবার এই সিনড্রোম শুরু হলে শরীরে যখন এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ চাই তখন সেটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়, ফলে তাদের মাতাল মাতাল লাগতো। ডক্টর রামান রিসার্চে জানতে পারে এটা খুবই রেয়ার একটা সিনড্রোম। তবে এখানে এই ওষুধের মাধ্যমে সিনড্রোম তৈরি করা হয়েছে। নিউ ইয়র্কে এমন একটা কেস পাওয়া গিয়েছিল যেখানে একটা মহিলাকে ড্রিঙ্কস করে ড্রাইভের কেসে আটক করা হলে জানা যায় সে ড্রিঙ্কস করেনি, পরে দেখা যায় তার শরীরে অ্যালকোহল উৎপাদন হয়। তবে ডক্টর রামান জানতে পারেনি এই ওষুধগুলো ওই গ্রামবাসীকে কে বা কেন দিচ্ছে। ভৈরব ভারত এবং মায়াত্রীকে বলে তার মানে আমরা আসার সময় মন্দিরে দেখেছিলাম যে একটা মহিলা তার মেয়েকে ঝাড়ফুঁক করতে নিয়ে এসেছে, কারণ মেয়েটা মিষ্টি বা ভাত খেলেই অসুস্থ হয়ে যেত, আর তার মা মনে করতো এটা কোনো অভিশাপ, তাই মেয়েকে ঝাড়ফুঁক করতে নিয়ে আসতো। তাহলে এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি না, বরং এর পেছনে কোনো চক্রান্ত আছে। আমার মতে যারাই এই ওষুধ সম্পর্কে জানতে পেরেছে খুনি তাদেরকে খুন করেছে। তবে কে এই খুনি আর কেনই বা ওই পরিবারগুলোকে এই ওষুধ দিচ্ছে তা জানতে হলে আমাকে ওই গ্রামে যেতে হবে। আর তোমরা খুঁজে বের করো ওই গ্রামের কোন দোকানে এই ওষুধটা পাওয়া যায়, আর ওই সকল পরিবারের সবার ব্লাড স্যাম্পল কালেক্ট করে টেস্ট করে ওখানে লোকাল থানায় রিপোর্ট করবে। ভৈরব পরের দিনই গ্রামে আসে। ভারত এবং মায়েত্রী যতক্ষণে রিপোর্ট থানায় জমা দিয়ে দিয়েছে। তবে সেই ওষুধটা কোন দোকানে বেচা হয় তা এখনো জানা যায়নি। ভৈরব বলে তোমরা তদন্ত চালিয়ে যাও, এই গ্রামে আমার একটা আত্মীয়ের বাসা আছে, আমি সেখানে ঘুরে আসি। ভৈরব আসলে তার স্ত্রীর বাবার বাসায় এসেছে, অর্থাৎ মৌনা এই গ্রামের মেয়ে। মৌনা তার বাবা মায়ের অমতে ভৈরবকে বিয়ে করেছিল। তবে বিয়ের পর মৌনা ভৈরবকে বাবা মার সাথে দেখা করার কথা বললেও ভৈরব দেখা করেনি, কারণ তার মনে হতো সে মোনার বাবা মায়ের সামনে আসলে তারা আরো রাগ করবে। মোনার মৃত্যুতে এত বছর পর আজ প্রথম ভৈরব এই বাসায় এসেছে। মৌনার মা বলে তুমি আসবে জেনে আমি মৌনার পছন্দের হালুয়া বানিয়েছি। ছোটবেলা থেকেই মৌনা এই হালুয়া অনেক পছন্দ করত, কিন্তু ও এই বাসা থেকে চলে যাওয়ার পর আমি এই হালুয়া আর বানাইনি। তবে আসবে শুনে মনে হলো আমার মেয়ে আসছে। সব তো ঠিকই ছিল, কিন্তু বিয়ের পর থেকেই সে এই বাসায় আসা বন্ধ করে দিল। তখন ফোনে কথা হতো, মৌনা ভাত খেলেও তার মাতাল মাতাল লাগতো। ভৈরবের মনে পড়ে সেদিনের কথা, যখন সে বাসায় ফিরে দেখে মৌনার সামনে ভাত, কিন্তু দেখে মনে হচ্ছে মৌনা ড্রিঙ্কস করেছে। অথচ ভৈরব সেদিন না বুঝেই মৌনাকে কত কথা শুনিয়েছিল। মৌনা বলেছিল তার কেমন যেন লাগছে, মাথা কেমন যেন ঘুরাচ্ছে। মা বলে জানি না কোন পাপ করেছিলাম যে মা হয়ে মেয়েটার এত কষ্ট দেখতে হলো। মনে হতো তার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। হয়তো এই কষ্ট সহ্য করতে না পেরেই মৌনা এত বড় পদক্ষেপ নিয়েছে। মৌনাকে এত কষ্ট করতে হয়েছে জেনে ভৈরবের অপরাধ বোধ যেন আরো তীব্র হয়। ভৈরব জিজ্ঞেস করে মৌনা যখন ফেস্টিভ্যাল এসেছিল তখন কি আপনারা ওকে কোনো ওষুধ দিয়েছিলেন? বাবা বলে মৌনা বলেছিল তার জ্বরের কারণে মাথা ব্যথা করছে, তাই ওকে আমি দোকান থেকে ওষুধ এনে দিয়েছিলাম। ভৈরবের মনে পড়ে মৌনা সেদিন তাকে কল দিয়ে বলেছিল মৌনা তার এক বান্ধবীর বাসায় যাচ্ছে, আর তার বান্ধবী তার জন্য হালুয়া বানিয়ে রেখেছে। অর্থাৎ সেদিন সেই মিষ্টি হালুয়া খাওয়ার জন্যই মৌনার শরীরে অ্যালকোহল তৈরি হয়, আর মৌনার মাতাল মাতাল লাগছিল। সেই জন্যই বাসায় ফেরার পথে গাড়ি চালানোর সময় মৌনার অ্যাক্সিডেন্ট হয়, আর সে মারা যায়। ভৈরব মৌনার মাকে জিজ্ঞেস করে আপনাদের সাথে কারো শত্রুতা আছে? মা বলে শত্রুতা কিনা জানি না, তবে 15 বছর থেকে এই অভিশাপ শুরু হয়। 20 বছর আগে এই গ্রামে সেটি নামের এক পরিবার বাস করত। সেটি পরিবারের পূর্বপুরুষেরা অনেক বড়লোক ছিল। সেটি পরিবারের বড় ভাইয়ের নাম ছিল সীতারাম শেঠি, আর স্ত্রীর নাম গির্জা। তাদের 2 সন্তান ছিল শাহানা আর রিকি। আর সীতারামের ছোট ভাইয়ের নাম নাগা শেঠি, তার স্ত্রীর নাম লক্ষ্মী। তাদের 2 মেয়ে, নাম সুরভি আর মেধা। রিকি তার চাচাতো বোন মেধাকে অনেক ভালোবাসত। 2 ভাই তাদের পরিবার নিয়ে বেশ হাসি খুশি সময় পার করত।
করছিল, কিন্তু হঠাৎই তাদের খুশিতে কারো নজর লাগে। একদিন শাহানা আর সুরভি কলেজ থেকে ফেরার পথে সুরেশ এবং অভিষেক পাটেল নামের দুই ভাই তাদের পিছু করা শুরু করে। এরপর থেকে রোজ তাদের বিরক্ত করতে থাকে। তবে তাদের কলেজ পাস করতে আর মাত্র 6 মাস বাকি ছিল, তাই তারাও ঝামেলায় যায়নি, চুপচাপ সহ্য করে যাচ্ছিল। দুই বোনের কলেজ শেষ হতেই তাদের জন্য দুটো ভালো সম্বন্ধ আসে। আর কয়েকদিন পরে তাদের বিয়ে ছিল। একদিন বিকালে শাহানা আর সুরভি আর মেধা ঘুরতে বের হয়। তখন অভিষেক আর সুরেশ তাদের দেখে তাদেরকে রেখে অন্য কাউকে বিয়ে করার রাগে একটা বোতলে আখের রসে কিছু একটা মিশিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। শাহানা সুরভি যেতে গেলেও তারা আটকে বলে, আমাদের ক্ষেতের আখের রস এনেছি, এটা খাও। দুই বোন রাজি না হলে অভিষেক বলে, এই দেখো আমি খাচ্ছি, নাও খাও। দুই বোন অনেকটা বাধ্য হয়েই এককে খেয়ে নেয়। সাথে সাথে দুজনের মাথা ঘুরতে থাকে আর দুজনেই তার সামলাতে না পেরে পড়ে যায়। অভিষেক আর সুরেশ বলতে থাকে, আমাদেরকে পাত্তা না দিয়ে অন্য কাউকে বিয়ে করবি, এবার তোদের আর কেউ বিয়ে করবে না। বড় বোনদের এই অবস্থা দেখে মেধা কান্না করছে দেখে দুই বদমাইশ মেধাকেও ড্রিঙ্কস খাইয়ে দেয়। সাথে সাথেই মেধাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই রিকি সেখানে চলে আসলে সুরেশ এবং অভিষেক দৌড়ে পালিয়ে যায়। রিকি এসে দেখে মেধা ইটের উপরে পড়ার কারণে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর বড় দুই বোন নেশার ঘরে কথাও বলতে পারছে না। রিকি কোন রকমে মেধাকে ঘাড়ে করে নিয়ে যায়। এরপর সুরেশ এবং অভিষেক সারা গ্রামে সবার কাছে গিয়ে বলে, সেটি পরিবারের দুই মেয়ে আখ ক্ষেতের পাশে গিয়ে নেশা করে পড়ে আছে। আর এমন খবর বাতাসের আগে ছড়িয়ে যায়। গ্রামের সবাই তাদের এই অবস্থা দেখে কানাঘুষে করতে থাকে। সীতারাম এসে দুই বোনের এই অবস্থা দেখে তাদের চর মেরে টানতে টানতে বাসায় নিয়ে আসে। এই খবর ছড়ানোর সাথে সাথেই বরপক্ষ বিয়ে ভেঙে দেয়। রাগে দুই বোনকে ঘরে আটকে রাখা হয়। সীতারাম নাগাসাকিকে বলে, তুই ওদের পাহারা দে, খবরদার ওদের খাবার পানি কিছুই দিবি না, আমি মেধাকে দেখে আসি। ডক্টর সীতারামকে বলে, আপনারা কি পাগল নাকি, এসব জিনিস বাচ্চাদের নাগালে কেন রেখেছেন? মেধা নেশার ঘরে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। সীতারাম অসহায়ের মতো কান্না করতে করতে বলে, আমরা এসব খাই না, আমার বাচ্চাটা পাথরে পড়ে আঘাত পেয়েছে। ডাক্তার বলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেধা মারা গেছে। নাগাসাকি এবং তার স্ত্রী রুমে ঢুকে দেখে শাহানা এবং সুরভি লজ্জায় আর অপমানে আত্মহত্যা করেছে। নাগাসাকি তাড়াতাড়ি তার ভাইকে কল দিয়ে শাহানা আর সুরভির মৃত্যুর খবর দেয়। সীতারাম কান্না করতে করতে বলে, মেধা মারা গেছে, ডক্টর বলেছে মেধা নাকি ড্রিঙ্কস করেছিল, নিশ্চয়ই কেউ আমাদের বাচ্চাদেরকে জোর করে ওসব খাইয়ে দিয়েছিল, আমরা না জেনে আমাদের সন্তানদেরকে ভুল বুঝেছিলাম, এখন সব শেষ হয়ে গেল। নাগাসাকি কল কেটে অসহায়ের মতো কান্না করতে থাকে। একদিনে সেটি পরিবারের 3 সন্তান মারা যায়, শুধু রিকি বেঁচে ছিল। সব সত্য জানার পর দুই ভাই আর রিকি মিলে থানায় পুলিশকে রিপোর্ট করতে যাচ্ছিল। সুরেশ আর অভিষেক এটা জানার পর ধরা পড়ার ভয় স্কুটির অ্যাক্সিডেন্ট করায়। সেই অ্যাক্সিডেন্টে সীতারাম মারা যায়, নাগাসাকির পা ভেঙে যায়। অভিষেক আর সুরেশ পুলিশকে ঘুষ দিয়ে মাতাল হয়ে গাড়ি চালানোর কেস বানিয়ে দেয়। নাগাসাকি এবং সীতারামের স্ত্রীরা তাদের পরিবারের সাথে হওয়া এত বড় অন্যায় মানতে না পেরে মানসিকভাবে প্রচন্ড আঘাত পেয়ে মারা যায়। নাগাসাকি আর সহ্য করতে না পেরে রিকিকে নিয়ে এক রাতে ওই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। তবে কয়েক বছর পরে শহরে আমি মানাতে পারছি না বলে নাগাসাকি এই গ্রামে ফিরে আসে আর একটা মুদির দোকান খোলে। ভৈরব বলে, সুরেশ আর অভিষেক পাটেলের পরিবার মানে আপনার ভাইয়ের পরিবার তাই না? মৌনার মা বলে, হ্যাঁ, আসলে পাপ কখনো পিছু ছাড়ে না, ঠিকই তার পথ খুঁজে সাজা দেয়। সেটি পরিবারের সাথে করা অন্যায়ের অভিশাপে আমার ভাইয়ের ছেলেরা নেশা করতে করতে মারা গেছে। হয়তো সেটি পরিবারের অভিশাপ আমার পরিবারও লেগেছে। আমার পরিবারের কোনো সন্তানই সুস্থ নেই, অনেকে মারা গেছে আর অনেকে বেঁচে থেকেও মরার মতো আছে। ডক্টরের ভাষায় এটা কোনো রোগ, কিন্তু আমরা এটাকে ভাগ্য মনে করে জীবন কাটাচ্ছি। নিজের করা বোকামির কথা আর মৌনা কতটা একাকিত্ব আর অসহায়ত্ব নিয়ে সময় পার করেছিল মনে করে ভৈরব নীরবে কান্না করতে থাকে। কত মানুষকে এই খুনের জন্য জান দিতে হয়েছে। ভৈরব যখন পুরনো কথাগুলো ভাবছিল তখন ভারত এবং মায়েত্রী আসলে ভৈরব বলে, চাষে রেডি করেছে তো? নাগাসাকি এই গ্রামেই আছে, ওকে ধরতে হবে। ভৈরব তার টিম নিয়ে নাগাসাকির বাসায় আসলে তাকে কোথাও পাওয়া যায় না। ভৈরব বলে, ভালো করে খোঁজো, ও বেশি দূর যেতে পারেনি, হয়তো আমরা ওকে ঠিকই খুঁজে পাবো। বাসার আশেপাশে খুঁজতে গেলে ভৈরব দেখে মাটিতে কিছু পুঁতে রাখা। মাটি খুঁড়তে 2টা জুতা পাওয়া যায়। গ্রামে ওই জুতার বিষয়ে জিজ্ঞেস করলে এক মুঠি জানায় 50 থেকে 55 বছর বয়সের একটা লোক তার কাছে এই জুতা নিয়ে এসেছিল। লোকটা সকালে সরকারি বাস থেকে নেমেছিল। ভৈরব সরকারি বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে সে 55 বছর বয়সে কোনো খোড়া লোককে দেখেছে কিনা। কন্ট্রাক্টর বলে, একটা লোককে তো দেখেছি, তবে সে মাইগানাহালি বাসে উঠেছিল। ভৈরব তার টিম নিয়ে মাইগানাখালি গ্রামে আসা দেখে মাটিতে পা ঘষার চিহ্ন। সেই চিহ্ন অনুসরণ করে একটা বাসায় এসে পায়ের ছাপ অনুসরণ করে এগোতে থাকে। কিছু দূরে গিয়ে দেখা যায় একটা ড্রাম। ড্রামের ঢাকনা খুলতেই নাগাসাকিকে পাওয়া যায়। নাগাসাকিকে গ্রেফতার করে আনা হয়। ভৈরব জিজ্ঞেস করে, তুমি ডক্টরদেরকে কিভাবে খুন করেছো? নাগাসাকি বলে, আমি ওদের বিষয়ে স্টাডি করেছি। প্রতিটা ডক্টরকে মারার আগে তাদের অভ্যাস, পছন্দ, কোথায় যায়, কি খায় সব জেনেছি। প্রতিটা মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, আমি সেটাকে আমার অস্ত্র বানিয়েছি। পায়েল ট্রাকিং এ যেতে পছন্দ করতো। একদিন ট্রাকিং এ যাওয়ার সময় আমি তাকে ফলো করি। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় পায়েল এক জায়গায় দাঁড়িয়েছিল। জায়গাটা অনেক পিচ্ছিল ছিল, তাই আমিও সুন্দর করে পায়েলকে ধাক্কা দিয়ে ফেলে দিই। পায়েলের মৃত্যু নিশ্চিত করে আমি সেখান থেকে চলে আসি। ডক্টর রামান রাও তাকে মারতে বেশি কষ্ট করতেই হয়নি, কারণ সে তো আগে থেকেই হার্টের পেশেন্ট। ডক্টর হর্ষবর্ধন মাশরুম অনেক পছন্দ করত, প্রতি বছর মাশরুম ফেস্টিভ্যালে যেত। তার ফেসবুক দেখে জানতে পেরে স্যাম্পল দেওয়ার নামে তাকে বিষাক্ত মাশরুম খাইয়ে দিই। আর ডক্টর জোসেফের বিষয় তো
তো তুমি জানোই। ভৈরব নাগাশিরির দিকে পানির গ্লাস এগিয়ে দিলে নাগাশিরি গ্লাসটা ধরে পানি পান করে। নাগাশিরি বলে, ওই পার্টিতে তো তুমিও ছিলে, সেদিন তোমাদের সবাইকে মারার প্ল্যান করেছিলাম যেন আমাকে এসব তদন্তের মুখোমুখি না হতে হয়, তাই ড্রিঙ্কস এর বদলে সাইনাইড দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি পান করলে না। জোসেফ পান করলো আর মারা গেল। আর ইয়াকিরাকে তো কোল্ড স্টোরেজের দরজা বন্ধ করে খুন করেছি। আমি তো ভেবেছিলাম আরিয়ানকে ফাঁসিয়ে পালিয়ে যাব, আর তোমরা যেন ভাবো কোনো সাইকো এই খুনগুলো করছে, তাই প্রতিটা লাশের পাশে ফুল রেখে আসতাম। আর ভেহু তোমাকে কিছু বলে দিবে এই ভয় তোকে মারতে গিয়েছিলাম, কিন্তু তোমার জন্য ভেহু বেঁচে গেল। ভৈরব টিটকারি হাসি দিয়ে বলে, তোমার কি আমাকে বোকা মনে হয়? ক্লাস 10 ঠিক মতো পাশ করতে পারলে না, আর তুমি সায়েন্সের এত কিছু জেনে গেলে। আর ভেহুকে যে মারতে এসেছিল তার হাতের কোনো ছাপ ছিল না, কিন্তু তোমার হাতে ছাপ আছে। এই তো কেবলই পানির গ্লাসে তোমার হাতের ছাপ ফেলেছো, এখন সত্য বলে দাও। নাগাশিরির কানের উপরে কটা দিতেই নাগাশিরি বলা শুরু করে। নাগাশিরি বলে, তুমি যতই চেষ্টা করো না কেন ওকে ধরতে পারবে না। এই সব কিছুর মাস্টার মাইন্ড হলো আমার ছেলে রিকি। রিকি এবিসি মানে অটো ব্রুয়ারি সিনড্রোম নিয়ে রিসার্চ করে, যেন সে আমাদের পরিবারের সাথে যারা অন্যায় করে তাদেরকে সাজা দিতে পারে। রিকি রোজ আমাকে বলতো কিভাবে ওদের থেকে বদলা নিবে। শুধুমাত্র বদলা নেওয়ার জন্য রিকি MBBS করে। এরপর নানা রকমের এক্সপেরিমেন্ট করতেই থাকে। ধীরে ধীরে সময় কাটতে থাকে, কিন্তু রিকি কোনো এক্সপেরিমেন্টেই সফল হয় না। দিন দিন রিকির রাগ বাড়তেই থাকে। রিকি বিভিন্ন রিসার্চারের সাথে যোগাযোগ করে। ফাইনালি একদিন রিকি ওষুধটা বানিয়ে ফেলে। রিকি জানায় এই ওষুধ খেলে যখনই তারা মিষ্টি বা ভাত মানে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট খাবে, মানুষের শরীরে অটোমেটিক অ্যালকোহল তৈরি হবে আর তারা মাতাল হয়ে যাবে। রিকির বুদ্ধিমতো নাগাসাকি ওই গ্রামের সব পরিবারকে এই ওষুধ দেয়। তবে সমস্যা হয় যখন মেডিকেল ক্যাম্পে আসা ডক্টররা এই ওষুধের বিষয়ে জেনে যায়। ডক্টরদের বিষয় জানার পর রিকি সকল ডক্টরকে মারার প্ল্যান বানায়। নাগাসাকিকে প্ল্যান বলতেই নাগাসাকি বলে, খুব ভালো কাজ করেছিস। এই ডক্টরদের জন্যই গ্রামের লোক সতর্ক হয়ে গেছে, ওদেরকে মারতেই হবে। তবে এক সময় আমারও অনুশোচনা হয়, তাই আমি রিকিকে বলেছিলাম এভাবে একের পর এক খুন করলে পাপ আমাদের পিছু ছাড়বে না। তবে রিকি বলেছিল পাপ করার জায়গা থাকলে প্রায়শ্চিত্তের জায়গাও অবশ্যই আছে, আমি ভবিষ্যতে প্রায়শ্চিত্ত করে নিব। তাই নাগাসাকির কথা শেষ করার আগেই ভৈরব বলে, তাহলে কি রিকি মারা গেছে? নাগাসাকি বলে, হ্যাঁ, বাসায় গেলে আপনি ওর ডেথ সার্টিফিকেট খুঁজে পাবেন। ভৈরব তার টিম নিয়ে রিকির ল্যাবে সার্চ করতে আসে। ল্যাব সার্চ করে ডক্টরদের ছবি আর সেই ট্যাবলেট পাওয়া যায়। তবে ল্যাবের কোণে একটা দোলনা দেখা যায়। দোলনায় রিকি এবং মেধা ছোটবেলার ছবি, আর মেধা জামা কাপড়, জিনিসপত্র আর খেলনা রাখা। এসবের মাঝেই একটা টেপ রেকর্ডার রাখা, যেখানে রিকি মেধার কবরের পাশে বসে মেধাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে। তবে অডিওতে মন্দিরের ঘন্টার আওয়াজও শোনা যাচ্ছিল। ভৈরব কিছু একটা বুঝতে পেরে সোজা কবরস্থানে চলে আসে। দেখা যায় রিকি সেই ফুল হাতে সেই কবরস্থানে বসে আছে। ভৈরবকে দেখে রিকি কিছু একটা মুখে নিয়ে গিলে বলে, তোমাকে দেখে আমার বেশ হিংসাই হয়, কারণ সৃষ্টিকর্তা তোমার মতো বুদ্ধি আমাকে দেয়নি। আমি তোমার মতো বুদ্ধিমান হলে কখনোই ধরা পড়তাম না। মায়াত্রী বলে, স্যার ও কোনো মানুষ না, ও একটা রাক্ষস। রিকি বলে, কেন, আমি এমন কি করেছি? ভৈরব রাগে রিকিকে ঘুষি দিয়ে ফেলে একের পর এক মারতেই থাকে। তবে রিকির মধ্যে কোনো অপরাধ বোধ নেই, বরং সে নির্লজ্জের মতো হাসছে। রিকি হাসতে হাসতে বলে, একজন পুলিশ হয়েও কোনো নিয়ম না মেনেই আমাকে মেরে তোমার রাগ কমাচ্ছ, তোমার তো লজ্জা হওয়া উচিত। ভৈরব রেগে বলে, ভালো খারাপ বিচার করার কোনো অধিকার তোর নেই। কত মানুষের জীবন তুই ধ্বংস করেছিস জানিস? কত মানুষকে তুই খুন করেছিস? রিকি মায়াত্রীকে বলে, কি বলে তুমি? আমি রাক্ষস? রাক্ষস আমি না, রাক্ষস হলো এই সমাজ আর এই সমাজের সব মানুষ। আমার বোনেরা কি দোষ করেছিল? তারা জোর করে আমার বোনকে মাতাল বানালো আর গ্রামের সবাই বিশ্বাস করে নিল। এত বছর তারা কত ভালো হয়ে জীবন যাপন করেছে, কেউ সে কথা একবারও ভাবিনি যে তারা এমন কাজ কখনো করতেই পারে না। আমার ওই ছোট বাচ্চা বোনটা, তার কি দোষ ছিল? ওরা ওই মাসুম বাচ্চাটাকেও ছাড়লো না, আর হাসপাতালের ডক্টররা ছোট ওই বাচ্চাকে অ্যানেস্থেসিয়ার ওভারডোজ দিয়ে ব্রেইন ডেড করে বাচ্চাটাকে মেরে ফেললো আর সবাইকে চুপ করিয়ে দিল। এই সব কিছু আমি দেখেছি। ওই সকল ডাক্তাররা রাক্ষস যারা আমার বোনকে এভাবে খুন করলো। তোমার ওই ডাক্তার জোসেফকে মেরে ওর লাশ আমি কুকুরকে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু তুমি এসে আমার পথ আটকালে। তাই তোমার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তোমার চোখের সামনেই আমি ওকে খুন করেছি। আমি ওই ইয়াকিরাকেও খুন করেছি যখন বুঝতে পেরেছি ওরা ওই গ্রামের সকলকে সুস্থ করার জন্য ওষুধ বানাতে চাচ্ছে। ওই গ্রামের প্রত্যেকের মদ না খেয়েও মাতলামি করতে হবে, যেন ওরা কোথাও মুখ না দেখাতে পারে। আর হয়েছিল এমন, আমি নিজ চোখে ওই সুরেশ আর অভিষেককে রক্তবমি করে যন্ত্রণায় মরতে দেখেছি। বলেই শয়তানের মতো হাসতে হাসতে হঠাৎই কাঁদতে কাঁদতে বলে, প্রতি বছর আমার বাচ্চা বোনটাকে যখন আমি ফুল দেই, তখন মনে হয় আমি এই পুরো সমাজকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলি। এখন আমার প্রতিশোধ শেষ, আর আমিও শেষ। তবে মনে রেখো, আমি রাক্ষস না। আমি যাদেরকে মেরেছি তারা ছিল আসল রাক্ষস। আমার জীবন আমি নিজের ইচ্ছা মতো বেঁচেছি, আর নিজের ইচ্ছা মতোই মরবো। আসলে ভৈরবদের দেখে রিকি স্লো পয়জনের ওষুধ নিয়ে নিয়েছিল। ওষুধের রিয়াকশন শুরু হয়ে যায়। ভৈরব বলে, তুই খুন করেছিস যেন তুই তোর পরিবারের খুনিদের মেরে বদলা নিতে পারিস, কিন্তু একের পর এক খুন করে তুই কি আসলে ন্যায় করেছিস? বেহু যে জীবনে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখতো, কিন্তু তোর পাগলামির কারণে তার ব্রেন এখন ঠিক মতো কাজও করবে না। তুই ওর জীবন শেষ করে দিয়েছিস। আর আরিয়ান তোর জন্য তার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছে, আর এখন সে ডিপ্রেশনে ভুগছে। প্রতিশোধের নেশায় তুই কতগুলো ডক্টরকে খুন করেছিস। আমার স্ত্রী, তুই তারও জীবন নিয়েছিস। তার সাথে তোর কোনো সম্পর্কই
করিনি, তবুও তুই তার জীবনটা নরক বানিয়ে দিয়েছিলি। এমনকি সে মরার পরও তোর জন্য আমি তাকে ঘৃণা করতাম। তুই তোর বোনকে নিজের সন্তানের মতো ভালোবাসতি, তাই না? অথচ আমার স্ত্রীর পেটেও সন্তান ছিল। তোর এই প্রতিশোধের নেশার কারণে আমার বাচ্চাকেও আমি হারিয়েছি। তোকে তোর পাপের কথা জেনে মরতেই হবে, যেন তুই মরেও শান্তি না পাস। ফাইনালি রিকির মুখের হাসি গায়েব হয়ে যায় আর রিকি এতগুলো পাপের বোঝা নিয়ে মারা যায়। এখন প্রশ্ন হলো, ভৈরব কিভাবে জানলো রিকি এখনো বেঁচে আছে? আসলে ভৈরব লক্ষ্য করেছিল নাগাশিটি পেসমেকার পড়েছে, তবে মেডিকেল রিপোর্ট পড়ে জেনেছিল নাগাশিটির হার্টের কোনো সমস্যা নেই। পুলিশ নাগাশিটিকে ধরার পর নাগাশিটি রিকিকে ওই পেসমেকারের মাধ্যমে জানিয়েছিল রিকি যেন তাকে ফলো না করে, কারণ সে এখন পুলিশের কাছারিতে। আসলে ওই পেসমেকারে ট্রান্সমিটার ছিল, যার মাধ্যমে নাগাশিটি রিকিকে সব তথ্য পাস করে। নাগাশিটি বলেছিল রিকির মৃত্যু বেঙ্গালুরে একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, তবে নাগাশিটি যেদিনের কথা বলেছিল সেদিন এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, অর্থাৎ রিকি মারা যায়নি। ট্রান্সমিটারের সিগন্যাল ফলো করে ভৈরব রিকিকে খুঁজে পায়, আর এভাবেই ভৈরব রিকির চ্যাপ্টার ক্লোজ করে। আসলে প্রতিশোধের নেশা কখনোই কাউকে ভালো রাখতে পারে না। প্রতিশোধের নেশায় রিকি তার পুরো জীবনটা শেষ করে দিল, অথচ তার এই পরিশ্রম আর ধৈর্য সে যদি সমাজের ভালো কাজের জন্য লাগাতো, হয়তো সে অনেক ভালো কিছু উপহার দিতে পারত। রিকি নিজের পরিবারের জন্য বদলা নিতে গিয়েছিল, তবে শেষমেশ রিকি কতগুলো পরিবারকে ধ্বংস করে দিল। আমার মতে ন্যায় অন্যায়ের বিচারটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত, কারণ প্রতিশোধ কখনো কারো ভালো করতে পারে না, উল্টা সব ধ্বংস করে দেয়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পশপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।